গুণগত রসায়ন থেকে অর্থাৎ রসায়ন বিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণীর গুণগত রসায়ন এই অধ্যায় থেকে আমরা একটা ব্যবহারিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এটা ব্যবহারিক বিষয়বস্তু হলেও এটা কিন্তু আমাদের অনেক বোর্ড কোশ্চেনে আসে। তো সেই প্রশ্নটাই হচ্ছে কি আমাদের আয়ন শনাক্তকরণ। মূলত আমরা কিন্তু এই আয়ন শনাক্তকরণ দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় শিখা পরীক্ষা এবং আরেকটাকে বলা হয় কিন্তু সিক্ত পরীক্ষা। এবার শিখা পরীক্ষা সম্পর্কে তোমরা অবশ্যই জানো যে কোনো মৌলকে বা ধাতুকে কোনো বুনসেন বার্নারে জ্বালিয়ে তাদের যে রঙিন কালারটা আসে সেই কালার দেখে আয়ন শনাক্তকরণকে বলা হয় শিখা পরীক্ষা। তাহলে আমাদের এই সিক্ত পরীক্ষাটা কি হবে? সিক্ত পরীক্ষা বা ওয়েট টেস্টটা হবে আমাদের এই ব্যবহারিক পরীক্ষা যে আয়ন শনাক্তকরণ বলছি, এই আয়ন শনাক্তকরণটা অর্থাৎ আমরা কোনো আয়ন শনাক্তকরণ করে দেখাবো। সেই আয়ন শনাক্তকরণ দেখাবো কিভাবে? মূলত আমরা বলতে পারি যেমন ক্যাটায়ন, কি বললাম? ক্যাটায়ন। এবং আমাদের আর একটা আছে কি আয়ন? অ্যানায়ন। অ্যানায়ন তোমরা ভালো করে বুঝে নাও। এই ক্যাটায়ন কাকে বলা হয়? ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কিন্তু বলা হয় ক্যাটায়ন। ক্লিয়ার? তাহলে এই ক্যাটায়ন যদি হয় আমাদের, তাহলে ক্যাটায়নকে বলা হয় কিন্তু আবার ক্ষারীয় মূলক। ক্ষারীয় মূলক মনে রাখো তোমরা ভালোভাবে, কারণ ক্যাটায়ন বলতে আমরা আজকে 8টা ক্যাটায়নের আমরা আয়ন শনাক্তকরণ দেখব এবং 3টে অ্যানায়নের আমরা আয়ন শনাক্তকরণ দেখব। সেক্ষেত্রে ক্যাটায়ন যেমন কি দিতে পারে? ক্যাটায়ন আমরা দিতে পারি যে অ্যালুমিনিয়াম 3 পজিটিভ, তারপরে দিতে পারি ক্যালসিয়াম 2 পজিটিভ, তারপরে আমরা দিতে পারি আয়রন 2 পজিটিভ, আয়রন 3 পজিটিভ, জিঙ্ক 2 পজিটিভ এবং কপার 2 পজিটিভ। এই যে 6টা আয়ন দেখতে পাচ্ছি আমরা, অ্যালুমিনিয়াম 3 পজিটিভ, ক্যালসিয়াম 2 পজিটিভ, আয়রন 2 পজিটিভ, আয়রন 3 পজিটিভ, জিঙ্ক 2 পজিটিভ এবং কপার 2 পজিটিভ। এই 6টা আয়ন এগুলোকে বলা হচ্ছে ক্ষারীয় মূলক। কেন? কারণ এরা কিন্তু সরাসরি ক্ষার দ্রবণ থেকে কিন্তু পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় ক্ষারীয় মূলক। তাহলে অ্যানায়ন বা ঋণাত্মক আয়নকে আমরা বলবো অম্লীয় মূলক। কি মূলক? আমরা বলবো অম্লীয় মূলক। কেন অম্লীয় মূলক? এটা কোথা থেকে আসে? যেমন আমরা দেখতে পাচ্ছি Cl নেগেটিভ অর্থাৎ ক্লোরাইড আয়ন, SO4 2 নেগেটিভ সালফেট আয়ন এবং CO3 2 নেগেটিভ কার্বনেট আয়ন। এই যে অ্যানায়ন অর্থাৎ ঋণাত্মক আয়ন, এগুলোকে বলা হয় অম্লীয় মূলক, কারণ এরা সরাসরি অম্ল থেকে আসে। তাহলে ধনাত্মক আয়ন একে বলবো আমরা ক্যাটায়ন বা ক্ষারীয় মূলক এবং অ্যানায়ন বা ঋণাত্মক আয়নকে বলবো আমরা অম্লীয় মূলক। ক্লিয়ার? তাহলে এই আয়নের কিভাবে শনাক্ত করা যায় সেটা আমরা আজকে দেখব। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন 2 পজিটিভ, আয়রন 3 পজিটিভ, জিঙ্ক, কপার, এগুলোর মধ্যে যদি আমরা সরাসরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, কি দেব? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তাহলে কিন্তু আমরা এদের আয়ন শনাক্তকরণ করতে পারবো। ক্লিয়ার? কিন্তু প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও এদেরকে কি আলাদাভাবে শনাক্তকরণ করা যাবে না? অবশ্যই যাবে। আর সংক্ষিপ্তভাবে তোমরা মনে রাখো, ডি ব্লক মৌল ছাড়া, অবস্থান্তর মৌল না কিন্তু, ডি ব্লক মৌল ছাড়া বাদ বাকি মৌল কিন্তু এরা সবসময় সাদা অধক্ষেপ দেবে। তার মানে এখানে কি অ্যালুমিনিয়াম কি ডি ব্লক মৌল? না। ক্যালসিয়াম ডি ব্লক মৌল? না। আয়রন ডি ব্লক, জিঙ্ক ডি ব্লক এবং কপার ডি ব্লক। এখন হুট করে আমি বলতেছি এগুলো ডি ব্লক কেন? কারণ যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে তা বলা হয় ডি ব্লক মৌল। সেখান থেকে তোমরা জেনে থাকবে যে 21 থেকে 30 এইগুলো কিন্তু কে বলা হচ্ছে ডি ব্লক, অর্থাৎ স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30 এইগুলো মৌলক হলো ডি ব্লক। আর এই ডি ব্লক মৌলগুলোই কালার প্রদর্শন করে বা বর্ণ প্রদর্শন করে। কিন্তু নর্মাল যেগুলো ক্যাটায়ন বা অ্যানায়ন আছে, যেমন ক্লোরিন তো ডি ব্লক না, 17 নাম্বার। সালফার না, কার্বন না।
তাহলে এরা বর্ণ কালার বর্ণ দিবে না, তাহলে কি দিবে? সাদা অধক্ষেপ। ক্লিয়ার? তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন যারা ডি ব্লক মৌল না তারা সাদা অধক্ষেপ দিবে, আর বাদ বাকি অন্যরা কিন্তু অবশ্যই কালার অধক্ষেপ দিবে। ঠিক আছে? প্রেসিপিটেশন পড়বে কিন্তু ডি ব্লক মৌলের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা আবারও ফিরে আসি যে এই 6টা ক্যাটায়নকে আমরা সরাসরি কি করতে পারি? আমরা সরাসরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারাই এদের কি করতে পারি? আমরা আয়ন শনাক্তকরণ করতে পারি। এবার যদি আমরা বলি যে এই 6টা মৌল বাদে আমাদের এখানে 4টা ডি ব্লক মৌল আছে, আয়রন 3 পজিটিভ, জিঙ্ক 2 পজিটিভ, কপার 2 পজিটিভ। এই 4টা মৌলকে আমরা আলাদাভাবে কি করতে পারি? আমরা আলাদাভাবে কিন্তু যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড, কি বললাম, এই ডি ব্লক মৌলকে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি বা দ্রবণ দ্বারা এই আয়ন শনাক্তকরণ করা যায়। কি বললাম? এখানে এই 4টা মৌল হলো কি? ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল। এই দেখো তোমরা K4 FeCN6 ব্যাকেট, এটা কিন্তু একটা জটিল যৌগ। জটিল যৌগ জানার জন্য আমাদের আগামী পর্বের সাথে থাকতে হবে। জটিল যৌগ সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দিব কিভাবে জটিল যৌগ গঠন হয়, কিভাবে লিগ্যান্ড এই জটিল যৌগের সাথে যুক্ত হয় এবং সন্নিবেশ সমযোজী বন্ধন করে এটা করে জটিল যৌগ গঠন করে। তো প্রশ্ন হচ্ছে যে এই যে ডি ব্লক মৌল 4টা দেখতেছি, এই 4টা মৌলকে পটাশিয়াম ফেরোসায়ানাইড তোমরা লিখে নিতে পারো। পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা এদের আলাদা করা যায়। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে কপার ব্যতীতে আমরা যদি আয়রন দেখতে পাই, আয়রন 3 পজিটিভ এবং জিঙ্ক, এই 3টার মধ্যে আমরা এমন কোনো দ্রবণ দিব যেমন K3 FeCN6। এখানে তোমরা খেয়াল করে দেখো K4 ছিল আর এখানে K3, এটার নাম হলো পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ দিলে কিন্তু এই 3টাকে আবার পৃথকভাবে আলাদা করতে পারবা, এই আয়ন শনাক্তকরণ করতে পারবা। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা আরও ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাডমিশন টেস্টে কিন্তু অনেকবার আসে, সেটা যদি আমরা দেখাতে চাই তাহলে কি করব আমরা? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট আয়ন যেটা হচ্ছে সোডিয়াম আয়ন কিন্তু শিখা পরীক্ষায় কি দেয়? হলুদাভ সবুজ বর্ণ ধারণ করে শিখা পরীক্ষায়। তাহলে সিক্ত পরীক্ষায় এই সোডিয়াম আয়নের মধ্যে যদি আমরা এই দ্রবণটা দিই, এই দ্রবণটা দিব কি? K2H2SB2O7। এর নাম হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কি বললাম? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তোমরা লিখে নাও, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ওকে, এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট 3 স্টার দিয়ে রাখলাম। এটা কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি আসে, যে সোডিয়াম ধাতুকে কিন্তু এই দ্রবণ দ্বারাই শনাক্তকরণ করা সম্ভব। এটা ছাড়াও আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হলো কি? আমরা এটা দেখতে পারি যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটাতে কিন্তু আমরা যদি দিই তাহলে সোডিয়াম আয়ন শনাক্তকরণ সম্ভব। এবার আমরা আর একটা জিনিস দেখাবো, সেটা হলো অ্যামোনিয়াম আয়ন অথবা অ্যামোনিয়া। এই যৌগকে বা এই আয়নকে যদি আমরা শনাক্তকরণ করতে চাই, আমরা কি বললাম যে অ্যামোনিয়াম আয়ন বা অ্যামোনিয়া, এটাকে যদি শনাক্তকরণ করতে চাই তাহলে কিন্তু আমাদের নেসলার বিকারক লাগবে। নেসলার বিকারক। ক্লিয়ার? তাহলে নেসলার বিকারকটা কি? নেসলার বিকারকটা হচ্ছে, এটা শনাক্তকরণ করতে আমাদের দরকার নেসলার বিকারক। এই নেসলার বিকারকটা কি? নেসলার বিকারকটা হলো ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পটাশিয়াম টেট্রাহাইড্রোমারকিউরেটের দ্রবণ থাকবে, যাকে বলা হচ্ছে নেসলার বিকারক।
ক্লিয়ার? অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে আমি এই যে ক্ষারীয় মাধ্যমে দিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষারীয় মাধ্যমের মধ্যে আমাদের দিতে হবে KHgI3 অর্থাৎ পটাশিয়াম মার্কারি আয়োডিন 3, এইটাকে বলা হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট 2। এটা ছাড়াও কি আমরা এটাও লিখতে পারি KHgI4, এখানে হবে কি আমাদের K2। আমরা যদি K2 দিয়ে দিই তাহলে কিন্তু এখানে চলে আসবে আমাদের পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট 2। এটাকেই বলা হচ্ছে নেসলার বিকারক। এই নেসলার বিকারক দ্বারা কিন্তু অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ সম্ভব। কি ক্লিয়ার? এটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তাহলে কি তোমরা দেখতে পেলা যে কিভাবে ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়। এটা ছাড়াও কিন্তু আমরা বলতে পারি যে ক্যালসিয়াম আয়নকে আমরা কিন্তু অ্যামোনিয়াম অক্সালেট যদি দিই তাহলে কিন্তু সাদা অধক্ষে পড়বে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করা যাবে। ক্যালসিয়ামকে কি করতে পারি আমরা? অ্যামোনিয়াম অক্সালেট। তোমরা অ্যামোনিয়াম অক্সালেট সংকেত লিখবে কিভাবে? NH4 পজিটিভ, ও দিবা, এক বন্ড দিবা, সি দিবা, ডাবল বন্ড দিয়ে ও দিবা, নিচে আবার দিবা NH4 পজিটিভ, ও সি ডাবল বন্ড ও, সি এর সাথে সি দিবা, এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ। এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এটা যদি ক্যালসিয়ামের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ সম্ভব। এইভাবে আমরা ক্যাটায়ন বা ক্ষারীয়মূলক শনাক্তকরণ করতে পারি। আর যদি আমরা অ্যানায়নের ক্ষেত্রে যাই, অ্যানায়নের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে যেতে পারি। সেটা হলো কিভাবে? অ্যানায়নে তোমরা দেখো যে অ্যানায়নে খুব সহজভাবে যে ক্লোরিন আয়নকে শনাক্তকরণ করতে হলে আমাদের সিলভার নাইট্রেট দিলেই দ্রবণে সাদা অধক্ষে পড়ে। সিলভার নাইট্রেট দিলে ক্লোরাইটের সাথে কি হবে? সিলভার ক্লোরাইটে সাদা অধক্ষে পড়বে, আর দ্রবণে নাইট্রেট সেটা ধাতব নাইট্রেট হিসেবে থেকে যাবে। আর সালফেট এবং কার্বনেটের মধ্যে আমাদের দিতে হবে বেরিয়াম নাইট্রেট। ঠিক আছে? এই বেরিয়াম নাইট্রেট যদি আমরা দিয়ে দিই, বেরিয়াম নাইট্রেট দিলে তখন তৈরি হবে কি? বেরিয়াম সালফেট এবং বেরিয়াম কার্বনেট। এবং বেরিয়াম সালফেট এবং বেরিয়াম কার্বনেট আয়নের মধ্যে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে দিই অথবা উত্তপ্ত করি তাহলে কার্বনেট আয়ন শনাক্তকরণের জন্য কার্বনেট আয়ন থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে বের হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি এখানে কার্বনেট আয়ন উপস্থিত। আর যদি বলা হয় যে অ্যানায়ন বা অম্লীয় মূলককে কি আলাদাভাবে একজ সব যে কোনো বিকারক দিয়ে কি পৃথক করা যাবে না? হ্যাঁ, এই তিনটাকে একত্রে একটা বিকারক দিয়ে আমরা পৃথক করতে পারি। সেই বিকারকটা কোনটা? সেটা হচ্ছে আমাদের লেড অ্যাসিটেট। সেটা কি বললাম? আমাদের লেড অ্যাসিটেট। তোমরা লেড অ্যাসিটেটের সংকেতটা তুলে নিতে পারো, কারণ অনেকেই হয়তো লেড অ্যাসিটেটের সংকেত তোমরা জানো না, তাহলে তুলে নাও CH3COOPB। এই লেড অ্যাসিটেট দ্বারা এই তিনটে অ্যানায়ন বা অম্লীয় মূলককে আমরা পৃথক করতে পারি বা আয়ন শনাক্তকরণ করতে পারি। তো ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এই সম্পর্কে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে কিভাবে আয়ন শনাক্তকরণ করবে, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টস করে জানাবে। আমি অবশ্যই এই আয়ন সম্পর্কিত দেখাবো এবং বড় পরিসরে আমি সবগুলো রাসায়নিক বিক্রিয়া তুলে ধরব। ঠিক আছে? কারণ এটা তো জানা হলো আমাদের এমসিকিউ এর জন্য বা শর্টকাট প্রসেসে, কিন্তু যদি আমরা এটা বৃহৎ পরিসরে লিখতে যাই তাহলে আমাদের কিন্তু এখানে দেখাতে হবে যে এটার সিদ্ধান্ত দেখাতে হবে, পর্যবেক্ষণ দেখাতে হবে, ফলাফল বলতে হবে এবং রাসায়নিক বিক্রিয়া দেখাতে হবে। এই রাসায়নিক বিক্রিয়া কার সাথে কার বিক্রিয়া হচ্ছে দেখাতে গেলে অনেকের হয়তো ভয় লেগে যাবে, এটা কার মধ্যে কি হচ্ছে। কিন্তু না, বিক্রিয়া কিন্তু অনেক সহজ। তোমাদের তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সবার জন্য শুভকামনা রইল।